ইউনূস সরকার ২০২৫ সালের ১১ই মে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর একটি স্থগিতাদেশ জারি করে এরপরে ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে স্থানীয়ভাবে বিএনপির অনেক প্রার্থীকে এবং আওয়ামী লীগের অনেক নেতাকে বলতে শুনেছি যে বিএনপিকে ভোট দিলে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। অথচ বিএনপি ক্ষমতায় এসে সংসদের ১ম অধিবেশনেই ইউনূস সরকারের অধ্যাদেশকে আইনের রূপ দিতে সংসদে বিল পাস করলো। ফলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা বহালই থাকলো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা বিএনপি দ্বারা প্রতারিত হলেন কিনা? যারা রাজনীতিটা নিবিড়ভাবে করতে চান বা নিবিড়ভাবে যারা বোঝেন, তারা কি কখনো মনে করেছিলেন যে বিএনপি অথবা জামাত কেউ আওয়ামী লীগকে এতটুকু স্পেস দিবে? আপনি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকারের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশটাকে একেবারে একটা বিপর্যয়ের মুখে ফেলে দিয়ে গেছেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যিকার অর্থে বিএনপি এবং জামাতের সমর্থন যদি না পেতেন, তাহলে কি আওয়ামী লীগকে আদৌ নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ করতে পারতেন? পারতেন না। তাহলে সেই সে সময় তো বিএনপি বলল যে আমরা নিষিদ্ধ চাই না। রাজনীতিতে আপনি কি বলবেন তার থেকেও বড় কথা হোয়াট ইউ মিন এন্ড হোয়াট ইউ ডু, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি মুখে অনেক কথা বলবেন, কিন্তু আপনি শেষ পর্যন্ত কি করবেন বা আপনার মাথায় কি চিন্তা, সেটাই বড় কথা। অর্থাৎ ইউ হ্যাভ টু বি এবল টু রিড ইন বিটুইন দ্য লাইনস। অর্থাৎ শব্দের মাঝেও শব্দ থাকে, বাক্যের মাঝেও বাক্য থাকে। সেটা হয়তো অনেকে পড়তে পারেন, কিন্তু আমি তো কখনো এই ইলিউশনে ছিলাম না যে বিএনপি অথবা জামাত কেউই আমাদেরকে কোন রকম ছাড়। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনার অনুষ্ঠানে আমি বহুবার বলেছি, এবং আরো অন্য গুটি কয়েক যাদের টকশোতে আমি যাই তাদের অনুষ্ঠানগুলোতে আমি বলেছি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিজ শক্তি দিয়ে বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে হবে। কোন অবস্থায় বিএনপি আমাকে বলবে আসো তুমি রাজনীতি করো, তোমার আমি নিষিদ্ধ করবো না, অথবা জামাত বলবে আসো তুমি রাজনীতি করো, তোমার আমি নিষিদ্ধ করবো না, এটা হতে পারে না। এর কারণ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে আমলে নিলে পরাজিত শক্তি। তারা বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। তার মানে হচ্ছে সে বাংলাদেশের কাছে যেমন পরাজিত, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছেও সে ১৯৭১ সালে পরাজিত। এখন এই যার কাছে আপনি পরাজিত হলেন, সেই দায়ী ব্যক্তি যিনি আপনাকে পরাজিত করলেন, তাকেই আপনি আবার দাওয়াত দিয়ে এনে রাজনীতি করতে দিবেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলতে দিবেন, এটা মনে করা তো বোকামির থেকেও বড় কিছুই থাকে সেটা। ঠিক একইভাবে বিএনপি একটি রাজনৈতিক দল, এই দলে অনেক মুক্তিযোদ্ধারা আছেন, এই দলের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে যারা প্রতিষ্ঠাতা অন্য যারা সিনিয়র নেতারা আছেন তারাও মুক্তিযোদ্ধা ছিলেন, এবং বিএনপির মুখবন্ধটাই হচ্ছে মুক্তিযুদ্ধের উপর নির্ভর করে। সেখানে বিএনপি কেন আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল যেটা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে ধারণ করে, তাকে রাজনীতি করতে দিয়ে তার নিজের যে স্বাধীনতা সম্পর্কিত ন্যারেটিভ, সেই ন্যারেটিভটিকে ভুল প্রমাণিত করার চেষ্টা করে। সুতরাং এই দুই দলের কারো কোনো কারণ নেই আওয়ামী লীগকে ছাড় দেওয়া। এটা যারা মনে করবেন, আমি নিজে খুব বুঝি সেটা মনে করি না, কিন্তু যারা এটা মনে করবেন তারা যে বুঝতে চাচ্ছেন না রিয়েলিটিটা, সেটাই তো মনে হয়। না বুঝলাম। কিন্তু তাহলে ইলেকশনের আগে এটা বলা দরকার কি ছিল যে যে আওয়ামী লীগ যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হবে। আমি অনেককে বলতে শুনেছি যে আপনারা ধানের শীষে ভোট দেন তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। আর যদি ওই দলকে ভোট দেন তাহলে আওয়ামী লীগ জীবনেও ফিরে আসবে না। তাহলে এ কথা তো তাহলে বলা উচিত ছিল না। যেমনটা সাউদ্দিন সাহেব বললেন যে আমরা নির্বাচন যাতে হয় এজন্য জুলাই সনদও মেনে নিয়েছি, অনেক কিছু মেনে নিয়েছি। আমরা বলতে পারি নাই। ঠিক এটা কি চাপে পড়ে আসলে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এরকম কারসাজি করেছে? মানে আপনার কি মনে হয়? এখানে তো একটা কৌশল ছিল, এলাকা ভিত্তিক ভাবে যে যেখানে পেরেছে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। সেটা আমার রংপুর, মিঠাপুকুর, সেই এলাকা তো একই রকম ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে। এবং আমি তো আপনার অনুষ্ঠানে দৃঢ়ভাবে একটা কথা বলেছি যে যতই আমরা বলি না কেন যে নো ভোট, নো ভোট, নো ভোট, কিন্তু স্থানীয়ভাবে তো বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল কাকে ভোট দিবে কাকে দিবে না। সেটা আপাত দৃষ্টিতে এই সংকটকে মোকাবেলা করার জন্য। আপনি ঘরে থাকতে পারছেন না, আপনি আপনার ব্যবসা বাণিজ্য চালাতে পারছেন না, আপনি জামিন পাচ্ছেন না, একটার পরে একটা মিথ্যার মামলায় আপনি মুখোমুখি হচ্ছেন। এবং সত্যিকার অর্থে
যেই জুলাই অগাস্টকে কেন্দ্র করে এই অনাচার সৃষ্টি হয়েছে সমাজে, আমার বাংলাদেশে থাকা লক্ষ কোটি নেতা কর্মী তারা কি আসলে এই অনাচারের সাথে কোনোভাবে সম্পর্কিত ছিল? তাদের কথায় কি পুলিশ চলে নাকি সেনাবাহিনী চলে? অর্থাৎ যাদের লাঞ্ছিত হওয়ার কথা না, যাদের নির্যাতিত হওয়ার কথা না, যাদের অত্যাচারের সম্মুখীন হওয়ার কথা না, যাদের মিথ্যা মামলার জর্জরিত হওয়ার কথা না, তারাই তো সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এটাই বাস্তবতা। সেই জায়গা থেকে ক্ষণিকের জন্য বাঁচার জন্য বা একটু নিঃশ্বাস নিতে পারার জন্য একেবারে উপায়ান্তর না দেখে যদি কোনো সমঝোতা করে থাকে, আমি তো তাদেরকে দায়ী করতে পারি না। এবং আমরা মুসলিমদের বলেছি যে নো ভোট এটা চলবে না। এটা আমি দিচ্ছি কি উদ্দেশ্যে, কিভাবে দিচ্ছি, কি কারণে, এটা আমরা পরিষ্কার করতে পারিনি। পরবর্তীতে আমার নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার নিজের বক্তব্য বলেছেন যে অনেক এলাকার নেতারা তার সাথে যোগাযোগ করেছিলেন এবং বলেছিলেন যে নেত্রী আমরা ভোট দিলে হয়তো বা বিএনপি আমাদেরকে একটু স্পেস দিবে। তো তখন নেত্রী শুনেছেন, কি নির্দেশ দিয়েছেন আমি জানি না, তিনি শুনেছেন। শোনার পরে ফলাফল শেষ পর্যন্ত কি হলো সেটা দেখলেন। আর সবচেয়ে বড় কথা কি, আপনার অনুষ্ঠানের প্রারম্ভে আমি একটা কথা বলেছি, বিএনপি বা জামাত কারোরই আসলে আওয়ামী লীগকে ছাড় দেওয়ার কোনো কারণ নাই। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে নিজেকে একটি প্রাসঙ্গিক শক্তি করে। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশের নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অন্যতম অংশীদার হিসেবে। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলার মা বোন ভাই বাবা, তাদের অধিকার যে সংরক্ষিত আওয়ামী লীগ করবে, তাদের জন্য যুদ্ধ করতে পারবে নতুন করে, সেই জায়গাটাকে প্রতিষ্ঠিত করবে। আমি বিশ্বাস করি যে যদি বিএনপি আমি বিশ্বাস করি যে বিএনপি জামাতে ইসলামী যারাই বলেন তারা খুব ভালো দেশ চালাতে পারবে না। আমার একটা প্রশ্ন থাকে যে আপনি নিজেই বলেছেন যে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে মানুষের সমর্থন নিয়ে, এবং আওয়ামী লীগ হচ্ছে আওয়াম মানেই তো হচ্ছে আমজনতা, আওয়ামী লীগ আমজনতার লীগ। কিন্তু আমরা দেখেছি যে আসলে এই আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে অনলাইনে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরেও তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মৃত্যুর পরেও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, বিভিন্ন অনুষ্ঠান করতে পারতো, বিভিন্ন মিছিল করতে পারতো। কিন্তু এই জুলাইয়ের পরে আওয়ামী লীগ একদম হাওয়া, একদম ভারত থেকে বসে অনলাইনে কতটুকু আসলে কি করা সম্ভব? আমরা দেখলাম যে ভারতে বসে অনলাইনেই শুধু কার্যক্রম। এরপরে এই আড়াই বছরে দুই একটা মিছিল ৪-৫ জনের, এর বেশি কিছু করতে পারে না। আবার যারা অনলাইনে আছে তার ভিতরেও এই যে এ টিম আছে, একটা এ টিমের অমি পিয়ালের সঙ্গে আবার ওই কোন শারমিন সুলতানা নাকি তার সঙ্গে গন্ডগোল। আবার আপনাকেও বলা হয় গুপ্ত। আমি জানি না আপনি গুপ্ত কিনা। ওই শুনলাম ওই যে আমাদের ছাত্রলীগের সাবেক সেক্রেটারি লন্ডনে থাকে উনি। ওই যে একটু কালো করে মোটা মতো। ও এই আপনাকে বলে গুপ্ত ইত্যাদি। তো এইসব বিভিন্ন কথাবার্তা শুনি আরকি আমরা। কতটুকু সত্য আমরা জানি না। আমি শুনি নাই। আমি শুনি আরকি যে না, আমার মনে হয় না বাংলাদেশ ছাত্রলীগের কোন পর্যায়ে কোন সময় সভাপতি বা কোন সেক্রেটারি কোনদিন আমাদের গুপ্ত বলতে পারে। আই ডোন্ট থিংক সো। এটা আমি বিশ্বাস করি না। তখন আমি নিজের সুপ্রভাবে দেখবো, তখন বিশ্বাস করতে পারবো। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোন সময়ের কোন কালের কোন সভাপতি সেক্রেটারি কোনদিন রাশেদ রহমানকে গুপ্ত বলতে পারে না। আর যদি কেউ বলে থাকে তাহলে সে অতি উন্নত মানের বঞ্চিকা সেবন করে কথা বলছে। তাহলে শেখ হাসিনা ফিরে আসবে কিভাবে? তিনি তো নিজে কোনো এখন কন্ট্রোল আমি আপনাকে একটা অন্য কথা বলি। আমরা প্রাসঙ্গিক থাকি। প্রথম কথা হচ্ছে যে আপনি যাদের কথা বলছেন তারা সকলে তাদের মতো করে আওয়ামী লীগের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে। এটাকে পজিটিভলি দেখতে হবে। হ্যাঁ, এখন ধরেন আমরা ছোটবেলায় রবার্ট ব্রুসের গল্প শুনেছি। রবার্ট ব্রুসের আবার এই যে সফল হওয়া, স্কটল্যান্ডের রাজা হওয়া, সেটার আবার কয়েক ধরনের ন্যারেটিভ আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে রবার্ট ব্রুসকে বহুবার চেষ্টা করে স্কটল্যান্ডের রাজা হতে হয়েছে। এই বিষয়ে কোনো বিতর্ক নাই। সুতরাং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থেকে যেভাবে যে চেষ্টা করছে, সেই চেষ্টাকে রাশেদ রহমান সেলুট জানায়। এটা নিয়ে কোন রকম বিতর্ক করে আমি তাদের চেষ্টাকে ছোট করতে চাই না, আমাদের শক্তিকেও ছোট করতে চাই না। যেখানে মিছিল হচ্ছে মিছিল হওয়া প্রয়োজন, যেখানে মিটিং হচ্ছে সেখানে মিটিং হওয়া প্রয়োজন। তবে হ্যাঁ, মিছিল মিটিং সমাবেশ আলোচনা টকশো আরো বেশি এফেক্টিভ করা যেতে পারে যদি তারা উপদেশ দিতে চায়, পরামর্শ নিতে চায়, বা আরেকটু গণতান্ত্রিক ভাবে যদি বলতে চান, উপদেশ পরামর্শ নয়, যদি একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে ভালো কিছু দাঁড়া করানো যায় তাহলে রেজাল্ট অনেক বেটার হয়।
সমস্যা হচ্ছে দলে আলাপ আলোচনার জায়গাটাকে আরো বিস্তৃত করা দরকার। যথেষ্ট পরিমাণে আলাপ আলোচনা হচ্ছে না, কি কৌশলে আমরা সামনে এগোবো।